সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কলেজে আমি স্থিতিবিদ্যার প্রথম অনুশীলনীটা করেছিলাম। তারপরেও তোমরা বেশ কয়েকজন আমাকে অনুরোধ করেছো এই 8-এর ক্লাসটা আরেকবার রিপিট করার জন্যে। এই কারণে আজকে এই ক্লাসটা রিপিট করতেছি। আশা করি তোমরা সাথে থাকবে। আমরা প্রথমেই যে সূত্রটা আলোচনা করব সেটা হলো বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র আমরা জানি যে কোনো একটি বিন্দুতে যদি একটি সামান্তরিকের সন্নিহিত বাহু বরাবর দুটি বলকে দ্বিতীয় মানে প্রকাশ করা যায়, তাহলে তাদের লব্ধি হবে ওই সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়ের ছেদবিন্দুগামী কর্ণ বরাবর দ্বিতীয় মানে একে প্রকাশ করা যাবে। অর্থাৎ যদি দেখো ও বিন্দুতে যদি এই ও এ বি সি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ও এ বরাবর দ্বিতীয় মানে যদি আমরা পি বলকে এবং ওসি বরাবর দ্বিতীয় মানে কিউ বলকে প্রকাশ করি, তাহলে এদের লব্ধি হবে ওবি বরাবর। অর্থাৎ ওবি বলটা আমাকে এদের লব্ধিটা দেবে, ওবি বাহু দ্বারা এদের লব্ধিকে দ্বিতীয় মানে প্রকাশ করা যাবে। খুব সহজে আমরা চিন্তা করতে পারি। দেখো, যেহেতু এসি এবং এবি যেহেতু ওসি এবং এবি সমান্তরাল, সুতরাং এবং তারা সমানও বটে, সামান্তরিকের বিপরীত বাহু যেহেতু, তাহলে আমরা ওসি সমান অবশ্যই বলতে পারি এবি। এখন দেখো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে আমরা জানি ও এ প্লাস এবি সমান হচ্ছে ওবি। অর্থাৎ ও এ প্লাস এবি এর পরিবর্তে আমরা বসাতে পারি ওসি, তাহলে ওবি প্লাস ও এ প্লাস ওসি ইকুয়াল হচ্ছে ওবি। এখন আমরা ও এর পরিবর্তে বসাতে পারি পি বল এবং ওসি এর পরিবর্তে কিউ বল। অর্থাৎ এই যে ওবি কর্ণ, এই কর্ণটা দ্বারা আমাদের এই দুটি বলের লব্ধিকে প্রকাশ করবে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা দ্বিতীয় আরেকটি সূত্র নিয়ে কাজ করব, যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে অনেক বেশি লাগবে। সেটা হলো একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভিন্ন ভিন্ন রেখা বরাবর ক্রিয়ারত দুটি বলের লব্ধির মান এবং দিক নির্ণয়। ওকে, খেয়াল করো, মনে করি আমরা ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে পি এবং কিউ বল ক্রিয়া করছে। তাহলে আমরা একটু আগে যে সামান্তরিক বলের সামান্তরিক সূত্র আলোচনা করলাম, সেই অনুসারে বলতে পারি এই পি আর কিউ এর লব্ধি হবে ও এ সি বি সামান্তরিকের কর্ণ ও সি বরাবর। যদি পি আর কিউ এর লব্ধি আর হয়, তাহলে আর কাজ করবে ও সি বরাবর। এখন আমি মনে করলাম যে এই পি এবং কিউ বলদ্বয়ের মধ্যবর্তী কোণ, অর্থাৎ কোণ এ ও বি, দিস ইজ ইকুয়াল আলফা, এবং এই লব্ধিটি পি বলের সাথে অর্থাৎ ও সি ও এর সাথে যে কোণ তৈরি করে, সেই কোণের মান হচ্ছে থিটা। তো দেখো, আমরা একটু আগে যেটা জানলাম সেটা হলো পি প্লাস কিউ সমান আর। তাহলে এখানে আমরা যদি একটু নোট করি, ও এ দ্বারা আমরা প্রকাশ করলাম পি বলকে, ও বি দ্বারা প্রকাশ করলাম কিউ বলকে, এবং এদের লব্ধি ও সি দ্বারা প্রকাশ করলাম আর বলকে। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে লিখি
আর ডট আর, তাহলে এই আর এর পরিবর্তে লিখতে পারি পি প্লাস কিউ ডট, আবার আর এই আর এর পরিবর্তে লিখতে পারি পি প্লাস কিউ। তাহলে দেখো আমরা জানি আমরা ভেক্টরের ডট গুণন থেকে জানি যে এ ডট এ সমান হচ্ছে এ স্কয়ার, তাহলে আর ডট আর সমান আর স্কয়ার। এটা খেয়াল করো, পি ডট পি, পি ডট পি প্লাস পি ডট কিউ, পি ডট কিউ প্লাস কিউ ডট পি, কিউ ডট পি প্লাস কিউ ডট কিউ। তাহলে দেখো দিস ইজ আর স্কয়ার, আমরা একই সূত্র অনুসারে পি ডট পি মানে পি স্কয়ার, আর আমরা জানি যে ভেক্টরের ডট প্রোডাক্ট বিনিময় সূত্র মানে অর্থাৎ এ ডট বি ইকুয়াল বি ডট এ। তাহলে আমরা এই কিউ ডট পি কেও আমরা পি ডট কিউ বলতে পারি। তাহলে এই দুটো একসাথে করলে হবে টু পি ডট কিউ প্লাস কিউ ডট কিউ কে বলতে পারি একইভাবে দিস ইজ কিউ স্কয়ার। তো দেখো এবার দিস ইজ আর স্কয়ার, আর স্কয়ার ইকুয়াল এটা হলো পি স্কয়ার, এটা হলো কিউ স্কয়ার, আর টু পি ডট কিউ, তাহলে দিস ইজ পি কিউ এবং cos পি কিউ এর মধ্যবর্তী কোণ, পি কিউ এর মধ্যবর্তী কোণ অর্থাৎ এ ও বি মানে আলফা, সো দিস ইজ টু পি কিউ cos আলফা। অর্থাৎ পি এবং কিউ বলদের লব্ধি যদি আর হয় এবং বলদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে আমরা যে সূত্রটা পাবো সেটা হলো আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ cos আলফা। এটাই হচ্ছে বল দুটির লব্ধি। আমি যদি এখানে একটু লিখে রাখি আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ cos আলফা, নিশ্চয়ই আমাদের মনে থাকবে। এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টু পি কিউ cos আলফা। অঙ্কটা সূত্রটা অঙ্ক করার জন্য অনেক বেশিবার প্রয়োজন হবে। এটা আমরা লব্ধির মান দেখলাম, এবার লব্ধির দিক অর্থাৎ এই যে কোণটা থিটা, এই কোণটা আমরা বের করার চেষ্টা করব। আচ্ছা একটু খেয়াল করো, আমরা আগে দেখেছি আর ইকুয়াল পি প্লাস কিউ, তাহলে আমরা এক থেকে লিখতে পারি, এক থেকে যেহেতু আর বল পি এর সাথে থিটা কোণ তৈরি করেছে, এই কারণে পি এর সাথে যথাক্রমে ডট এবং ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা দিকটা নির্ণয় করব। তাহলে পি ডট আর ইকুয়াল পি ডট, খেয়াল করুন আর মানে পি প্লাস কিউ, পি প্লাস কিউ, দ্যাট ইজ এটা হলো পি আর মধ্যবর্তী কোণ cos থিটা, মধ্যবর্তী কোণ থিটা যেহেতু তাহলে cos থিটা ইকুয়াল এটা হবে পি ডট পি মানে, আচ্ছা আমি একবার লিখতেছি পি ডট পি প্লাস পি ডট কিউ, তার মানেটা হচ্ছে পি আর cos থিটা ইকুয়াল, দেখো পি ডট পি মানে পি স্কয়ার আর পি ডট কিউ তাহলে পি কিউ এবং এদের মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে পি কিউ cos আলফা। এবার আমি এখান থেকে পি কমন নিতে পারি এবং পি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে দিতে পারি, তাহলে আমরা পাবো আর cos থিটা ইকুয়াল পি দ্বারা ভাগ করলে দিস ইজ পি প্লাস এটা ছিল cos আলফা
পি প্লাস কিউ কজ আলফা। দেখো এখানে যদি পি কমন নাও তাহলে থাকবে পি প্লাস কিউ কজ আলফা। যে পিটা কমন নেব সেই পি এর সাথে এই পি আমরা ভাগ করে বাদ দিতে পারবো। তাহলে আমরা যে তথ্যটা এখান থেকে পেলাম সেটা হচ্ছে আর cos থিটা ইকুয়াল পি প্লাস কিউ cos আলফা। এটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন ধরতে পারি। এবার খেয়াল করো, আবারও 1 নম্বর সমীকরণ থেকে আবার পাই পি ক্রস আর। প্রথমে আমরা ডট প্রোডাক্ট নিয়েছিলাম, এবার ক্রস প্রোডাক্ট নিচ্ছি। পি ক্রস আর ইকুয়াল পি ক্রস আর মানে হচ্ছে পি প্লাস কিউ। নিশ্চয়ই তোমরা জানো একই জাতীয় দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মান ক্রস প্রোডাক্ট শূন্য ভেক্টর। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি দ্যাট ইজ পি ক্রস আর ইকুয়াল পি ক্রস পি প্লাস পি ক্রস কিউ। তাহলে এটা হলো পি আর এবং মধ্যবর্তী কোণ পি এবং আর এর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে পি আর সাইন থিটা, যদি একক ভেক্টর এটা হয় এই তলের উপর লম্ব তাহলে এটা ইকুয়াল, এটা তো জিরো ভেক্টর, আর এটা হলো পি কিউ সাইন পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আলফা। তাহলে পি কিউ সাইন আলফা ইনটু এটা। তো আমরা যেহেতু স্কেলার নিয়ে কাজ করতেছি তাহলে উভয় দিকে যদি আমরা পরম মান নেই তাহলে স্কেলার মানটা পাবো দ্যাট ইজ পি আর সাইন থিটা ইকুয়াল, এটা তো জিরো ভেক্টর চলে যাবে, এটা হবে পি কিউ সাইন আলফা। তো এখানে উভয় দিক থেকে যদি আমি পি কাটি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আর ইকুয়াল সরি পি কাটা গেলে থাকবে আর সাইন থিটা ইকুয়াল এখানে থাকবে কিউ সাইন আলফা। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। ওকে, তাহলে দেখো আমরা 3 নম্বর সমীকরণে পেলাম আর সাইন থিটা ইকুয়াল কিউ সাইন আলফা, আর 2 নম্বর ইকুয়েশনে পেলাম আর cos থিটা ইকুয়াল পি প্লাস কিউ cos আলফা। তাহলে আমরা 3 কে যদি 2 দিয়ে ভাগ করি, 3 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করে দেই তাহলে দিকটা মানে থিটা কোণটা পেয়ে যাব। তাহলে এখানে দেখো ভাগ করলে হবে আর কাটা যায়, উপর থাকবে আচ্ছা আমি দেখাই দিচ্ছি, দিস ইজ আর সাইন থিটা বাই আর cos থিটা, বাম পাশে আর ডান পাশে উপরে হবে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। তাহলে এখানে আর কাটা যাবে, সাইন থিটা বাই cos থিটা মানে tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা। এটাও আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। তাহলে আমরা দুটি সূত্র পেলাম, একটা হলো tan থিটা ইকুয়াল কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ cos আলফা, এবং আগে দেখেছিলাম আর ইকুয়াল রুট ওভার অফ পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, তাহলে আমরা এই সূত্র দুটি বলে রাখবো। এবার আমরা দেখব লম্বাংশের উপপাদ্য, সেটা অঙ্ক করার জন্য লাগে। তার আগে আমরা একটু লম্বাংশ বিষয়টা বুঝতে চাই। লম্বাংশ হলো, দেখো যদি আমরা কোনো একটা বলকে দুটি উপাংশে এমনভাবে বিভক্ত করি যে উপাংশ দুটি পরস্পর উপর লম্ব, সাপোজ দিস ইজ এফ, এদিকে এফ এর একটা উপাংশ ধরলাম পি এবং এদিকে ধরলাম কিউ, তাহলে এই
পি আর কিউ হচ্ছে, যদি এরকম হয় এফ এর উপাংশ হচ্ছে পি আর কিউ, তাহলে আমরা বলে থাকি এই পি আর কিউ এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এই উপাংশগুলোকে লম্বাংশ বলা হবে, অর্থাৎ উপাংশ দ্বয়ের যদি পরস্পর উপর লম্ব হয়। তাহলে আমি যদি এটা ও বিন্দু বলি, এটা ও এক্স আর এটা ও ওয়াই বলি, তাহলে ও এক্স বরাবর এফ এর লম্বাংশ হবে পি এবং ও ওয়াই বরাবর এফ এর লম্বাংশ কিউ। তো আমরা লম্বাংশকে এইভাবেও চিন্তা করতে পারি, একটু খেয়াল করে দেখো। আমরা জানি যে যেহেতু এটা এবং এটা এই বাহু দুটো পরস্পর লম্ব, তাহলে এদের দ্বারা দিকে মানে যে বল প্রকাশ করা হবে তাদের লব্ধি হবে এই সামান্তরিক সূত্র অনুসারে। মূলত এটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্রের কর্ণ বরাবর। তাহলে এই এফ বলের উপাংশ এটা যদি আমরা এ দ্বারা, এটা বি দ্বারা প্রকাশ করি এবং এটা সি দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো এই ও এ হবে এফ বলের উপাংশ। এই কোণটা যদি আলফা ধরি, তাহলে থিটা ধরি, তাহলে উপাংশটা হবে, দেখো আমরা জানি cos থিটা ইকুয়াল ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে ও এ, অতিভুজ হচ্ছে ও সি। চিত্র থেকে দেখো দিস ইজ ও এ আর ও সি মানে হলো এফ বলটা, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ও এ সমান এফ cos থিটা। অর্থাৎ যে কোনো দিকে একটি বলের লম্বাংশ হবে ওই বল ইনটু ওই দিকের সাথে যে কোণ তৈরি করে তার কজের গুণফল। এই সূত্রটা আমরা মনে রাখবো। আর আমরা যদি চিত্রের এই অংশটা মুছে দেই তাহলে দেখব আসলে লম্বাংশ আঁকতে হলে এই দিকের সাথে লম্বাংশ আঁকতে হলে আর প্রান্ত বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে। লম্ব আঁকলে তাহলে এই ছেদ বিন্দু থেকে এই লম্ব বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে এফ বলের বা ও সি এর লম্বাংশ। তাহলে দেখো লম্বাংশের উপপাদ্যটা কি বলা হচ্ছে। আমি যদি একটু স্টেটমেন্টটা লিখি, লম্বাংশের উপপাদ্য লম্বাংশের উপপাদ্য কোন একটি বিন্দুতে ক্রিয়ারত দুটি বলের একটি নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। হ্যাঁ, একটু ভালো করে দেখো স্টেটমেন্টটা আরেকবার আমরা দেখে নেই। স্টেটমেন্টটা হচ্ছে কোন একটি বিন্দুতে, আমরা যদি চিত্র দিয়ে একটু বোঝার চেষ্টা করি, ধরো একটা বিন্দু, এই বিন্দুটা ধরলাম ও, তাহলে কোন একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের, ধরো এই একটা বল হচ্ছে পি এবং এই একটা বল মনে করো কিউ, ধরলাম এটা ও এ বরাবর আর এটা হলো ও বি বরাবর। দুটি বলের পুরো একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের একটি নির্দিষ্ট দিকের, মনে করো আমি এই দিকটার কথাই চিন্তা করতেছি, এই দিকে কোন নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক যোগফল। এখন প্রশ্ন হচ্ছে এদের লম্বাংশ কত। এখান থেকে যদি একটা লম্ব আঁকি, ধর এটা এল, তাহলে ও এক্স বরাবর পি বলের লম্বাংশ, পি এর লম্বাংশ হবে
ও এল। আর এখান থেকে যদি একটা লম্ব আঁকি, মনে করো এটা এম, তাহলে কিউ বলের লম্বাংশ হবে ও এম। আচ্ছা, বন্ধুরা একটি নির্দিষ্ট দিকে লম্বাংশের বীজগাণিতিক যোগফল অর্থাৎ এই দুটোর যোগফল ওই একই দিকে এবং এই দিকেই, আর তাদের লব্ধির লম্বাংশের সমান। তাহলে এটা পি বল, এটা কিউ বল, যেহেতু একই বিন্দুতে ক্রিয়া করতেছে, তাহলে আমরা বলের সামান্তরিক সূত্র অনুসারে জানি এদের লব্ধি হবে এই ও এ এবং ওবি কে সন্নিহিত বাহু ধরে যে সামান্তরিক অঙ্কন করা যাবে, সেই সামান্তরিকের এই ও বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ এই রেখাটা দ্বারা লব্ধি প্রকাশ করা হবে। তাহলে যেহেতু বলা হচ্ছে একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান, তাহলে আমি এখান থেকে যদি একটা লম্ব আঁকি, সাপোজ এটা হলো এন, তাহলে প্রমাণ আসলে আমাকে করতে হবে ও এল প্লাস ও এম সমান ও এন, এই জিনিসটা। তো দেখা যাক আমরা প্রমাণ করি। আশা করি তোমরা এই স্টেটমেন্টটা মনে রাখবো। আরেকটা বলতেছি, কোন একটি বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের একটি নির্দিষ্ট দিকের লম্বাংশের বীজগাণিতিক যোগফল ওই একই দিকে তাদের লব্ধির লম্বাংশের সমান। তো দেখো মনে করি আমি ও বিন্দুতে ও এ এবং ও বি বরাবর যথাক্রমে পি এবং কিউ বল ক্রিয়া করছে। তাহলে বলের সামান্তরিক সূত্র অনুসারে এদের লব্ধি হবে এই বিন্দুগামী কর্ণ ও সি বরাবর, এই লব্ধিটা ধরো আর। তাহলে আমি এই দিকে এদের লম্বাংশ নিতে চাচ্ছি ও এক্স। তাহলে ও এ থেকে আমরা এল লম্ব আঁকলাম ও এক্স এর উপর, এবং বি থেকে বি এম লম্ব আঁকলাম। একইভাবে সি থেকে ও এক্স এর উপর সি এন লম্ব আঁকলাম। তাহলে আমি প্রমাণের সুবিধার্থে এ বিন্দু থেকে সি এন এর উপর এটি লম্ব আঁকলাম। তো ধরলাম এটা হলো চিত্র 1। ও এক্স এর উপর ও বিন্দুতে ও ওয়াই লম্ব চিন্তা করি, ও ওয়াই একটা লম্ব আমরা চিন্তা করতে পারি। এটা হলো 1 নম্বর চিত্র। আবার দেখো, খেয়াল করো এখানে পি এবং কিউ বল দুটির মধ্যবর্তী কোণ সূক্ষ্ম কোণ, তারা তো স্থূল কোণেও কাজ করতে পারে। মনে করো এইটা হচ্ছে পি বল এবং এটা হচ্ছে কিউ বল ও বি বরাবর। তাহলে ওই একই বলের সামান্তরিক সূত্র অনুসারে এদের লব্ধি হবে এই দুটি বাহুকে সন্নিহিত বাহু দ্বারা অঙ্কিত সামান্তরিকের এই বিন্দুগামী অর্থাৎ ও বিন্দুগামী কর্ণ বরাবর, অর্থাৎ এটা হবে আর। তাহলে আগের মতোই আমরা ও এক্স এর উপর লম্বাংশগুলো নিব। তাহলে আমরা এ থেকে ও এক্স এর উপর আগের মতো এ এর লম্ব কি, যেহেতু বি থেকে আঁকানো সম্ভব হচ্ছে না, তাহলে ও বি কে ও এক্স কে পিছনের দিকে বর্ধিত করি এবং এর উপরে বি এম লম্ব কি, এবং সি থেকে ও এক্স এর উপর সি এন লম্ব কি। মনে করি ও বিন্দুতে ও এক্স এর উপর ও ওয়াই একটি লম্ব। ধরো এটা চিত্র 2। এবার খেয়াল করো, হ্যাঁ আগের মধ্যে অঙ্কটির প্রমাণের সুবিধার্থে এ থেকে সিএন এর উপর এটি লম্ব আঁকি। তাহলে দেখো দুইটি ত্রিভুজ, একটা হলো ত্রিভুজ ও বি এম, আর হলো ত্রিভুজ এ টি সি। একটু খেয়াল করো, তোমরা দুটি চিত্রই খেয়াল করতে পারো। আমরা প্রথমে এই চিত্র খেয়াল করো, ও বি এম ত্রিভুজ আর হলো এ টি সি ত্রিভুজ। এই ত্রিভুজে
একটু যদি খেয়াল করো ওবি সমান এসি, কেন? যেহেতু তারা একই সামান্তরিকের বিপরীত বাহু, ওবি সমান এসি। এবং একটু খেয়াল করবে বিএফ যেহেতু লব্ধ আছে আমরা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটিও লব্ধ আঁকা হয়েছে, তাহলে এটাও সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজ, দুটি সমকোণী ত্রিভুজ, ওকে। এবার সমকোণী ত্রিভুজে তাহলে অতিভুজ দুটি পরস্পর সমান এবং একটু খেয়াল করলে দেখবে কোণ বিওএম ইকুয়াল কোণ সিএটি। কেন? দেখো এই যে বাহুটা, এটাকে যদি আমরা বর্ধিত করি তাহলে এই যে এই কোণ এবং এই কোণ সমান, যেহেতু এই বাহু আর এই বাহু সমান্তরাল। আবার এই কোণ এবং এই কোণ সমান, যেহেতু তারা অনুরূপ কোণ। তাহলে আমরা বুঝতেছি এই কোণ এই কোণ এই কোণ সমান। তাহলে দুটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত এর একটি কোণের সমান এবং এদের অতিভুজ দুটি পরস্পর সমান, সুতরাং তারা সর্বসম। তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ দুটি সর্বসম, এটিসি। একই ব্যাপার তোমরা দ্বিতীয় সূত্রেও খেয়াল করতে পারো। এই যে ওবি এবং এসি একই সামান্তরিকের বিপরীত বাহু, এই কারণে তারা পরস্পর সমান এবং কোণ ও বি বিওএম অর্থাৎ এই কোণটা এবং সিএটি অর্থাৎ এই কোণটা, এরা পরস্পর সমান। তাহলে আমরা উভয় ত্রিভুজে দেখতে পাচ্ছি যে ত্রিভুজ দুটি সর্বসম। যদি ত্রিভুজ দুটি সর্বসম হয় তাহলে অবশ্যই আমরা লিখতে পারি ওএম সমান, সুতরাং ওএম সমান, দেখো এই ত্রিভুজে ওএম এই কোণের বিপরীত সমান, এই কোণের বিপরীত হবে এটি, তাহলে ওএম সমান এটি। এই তথ্যটা আমাদের জানার দরকার ছিল, আমরা একটু তথ্যটা কোথাও লিখে রাখি, অর্থাৎ ওএম সমান এটি। এবার আমরা যে বিষয়টা খেয়াল করব, উভয় ত্রিভুজে উভয় চিত্রে দেখো ওএ বাহু দ্বারা আমরা পি বলকে, ওবি দ্বারা কিউ বলকে এবং ওসি দ্বারা আর বলকে প্রকাশ করতেছি, যেখানে আর হচ্ছে পি আর কিউ এর লব্ধি। আচ্ছা, এখন এখানে খেয়াল করো ও এক্স এর উপর, এটাও নোট রাখতে পারি আমরা, ও এক্স এর উপর চিত্র এক থেকে ও এক্স এর উপর দেখো পি বলের লম্বাংশ হবে ও এল, তাহলে চিত্র এক থেকে ও এক্স এর উপর পি এর লম্বাংশ সমান ও এল। কিউ এর লম্বাংশ দেখো, কিউ এর লম্বাংশ হচ্ছে ও এম এবং আর এর লম্বাংশ হচ্ছে ও এম, আর এর লম্বাংশ ও এম। তাহলে আমাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই যে কোনো দিকে এই দুইটি বলের লম্বাংশের যোগফল আর এর লম্বাংশের সমান, অর্থাৎ প্রমাণ করতে হবে ও এল, প্রমাণ করতে হবে ও এল প্লাস ও এম ইকুয়াল ও এম। তো দেখো আমরা এখন প্রমাণ করি, চিত্র থেকে দেখো ও এল প্লাস ও এম ইকুয়াল ও এল প্লাস, একটু আগে দেখো আমরা নোট রাখছি ও এম এর পরিবর্তে লিখতে পারি এটি, তাহলে দিস ইজ এটি। খেয়াল করো ও এম সমান এটি। আবার দেখো যেহেতু এ এল এন টি একটি আয়তক্ষেত্র, তাহলে এটি এর বিপরীত বাহু এল এন পরস্পর সমান হবে, অর্থাৎ এটি সমান এল এন। বিষয়টা এখানেও খেয়াল করো, এটি এর বিপরীত বাহু এল এন, এটি এন এল একটি আয়তক্ষেত্র, তাহলে আর পরস্পর সমান, আমরা একটু নজরে রাখবো। তাহলে ও এল
প্লাস এটি এর পরিবর্তে লিখতে পারি ln। এখন দেখো চিত্র থেকে OL প্লাস ln দ্যাট ইজ ON, অর্থাৎ OX এর উপর P এর লম্বাংশ প্লাস Q এর লম্বাংশ ইকুয়াল R এর লম্বাংশ। এটা পেলাম আমরা চিত্র 1 থেকে। একইভাবে যদি আমরা চিত্র 2 থেকে দেখি, একটু খেয়াল করো, আমরা চিত্র 1টা একটু মুছে দিচ্ছি, 2 থেকে আমরা দেখব। 2 থেকে যদি আমরা খেয়াল করি তাহলে এদিকে দেখো OX এর উপর P এর লম্বাংশ OL, যেটা এদিকে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা এখানে স্কেলার কোয়ান্টিটি নিয়ে কাজ করতেছি বটে, কিন্তু লম্বাংশ আসলে ভেক্টর কোয়ান্টিটি, সুতরাং এদের দিকের ব্যাপারটা আমাদের নজর রাখতে হবে। আগের চিত্রে সবগুলো একই দিকে ছিল। Q এর লম্বাংশ OM এবং R এর লম্বাংশ ON, এটা n বিন্দু ON। খেয়াল করলে দেখবো OL এবং ON এই দুটা, OL এবং ON যেদিকে আছে OM তার বিপরীত দিকে। এই কারণে আমি যদি এই দুটো দিককে পজিটিভ ধরি তাহলে এটাকে আমরা নেগেটিভ ধরবো, অর্থাৎ OX এর উপর P এর লম্বাংশ সমান OL, Q এর লম্বাংশ দেখো এটা বিপরীত দিকে যেহেতু তাহলে এটা মাইনাস OM, এবং R এর লম্বাংশ এই দিকে, তাহলে OL এর দিকে যেহেতু তাহলে এটাকে পজিটিভ দিচ্ছি OL। এখন দেখো, এখন OX এর উপর P এর লম্বাংশ প্লাস Q এর লম্বাংশ ইকুয়াল P এর লম্বাংশ হচ্ছে OL আর Q এর লম্বাংশ হচ্ছে মাইনাস OM, তাহলে প্লাস এ মাইনাসে মাইনাস OM, দ্যাট ইজ OL মাইনাস, আমরা আগে দেখেছি OM ইকুয়াল হচ্ছে AT, তাহলে OM এর পরিবর্তে আমরা AT বসাইতে পারি, AT, এবং AT সমান NL আয়তক্ষেত্রের বিপরীত বাহু, তাহলে OL মাইনাস LN। এবার তুমি চিত্র থেকে যদি খেয়াল করো OL থেকে NL বাদ দিলে থাকবে হচ্ছে ON, সো দিস ইজ ON, আর ON মানে আসলে OX এর উপর R এর লম্বাংশ, সো দিস ইজ OX এর উপর R এর লম্বাংশ। আশা করি বুঝতে পেরেছো, এবং অত্যন্ত কার্যকরী একটা উপপাদ্য অঙ্ক করার ক্ষেত্রে, আশা করি মনে থাকবে। আমরা সর্বশেষ আর একটি উপপাদ্য নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে MN উপপাদ্য। MN উপপাদ্য, দেখো আমরা যদি OA বরাবর একটি বল নেই M ইন্টু OA, এবং OB বরাবর যদি একটা বল নেই N ইন্টু OB, অর্থাৎ আমি এখানে যদি প্রশ্ন লিখি, প্রশ্নটা দেখো, OA বরাবর MOA এবং OB বরাবর NOB দুটি বল ক্রিয়া করলে যদি C বিন্দুটি, দেখো তোরা এটাই C বিন্দু, যদি C বিন্দুটি AB কে এমন ভাবে বিভক্ত করে যেন M ইন্টু AC
ইকুয়াল n ইন্টু বিসি, m ইন্টু এসি ইকুয়াল n ইন্টু বিসি। তবে m ও এ ও n ও বি বল দুটির লব্ধি ইকুয়াল m প্লাস n ইন্টু ওসি। হ্যাঁ, আমরা একটু প্রমাণে দেখব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে আছে যে দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে ভেক্টর দুটির ভেক্টর যোগফল, অর্থাৎ পি এবং কিউ যদি দুটি ভেক্টর হয় তাহলে এদের লব্ধি হচ্ছে তাদের ভেক্টর যোগফল, অর্থাৎ পি প্লাস কিউ। তাহলে আমাদের এখানে প্রমাণ করতে বলা হচ্ছে এই দুটি বলের লব্ধি, অর্থাৎ একটি বল এম ও এ আর একটি বল এন ও বি, এদের লব্ধি হবে এম প্লাস এন ইন্টু ওসি। তাহলে আমরা একটু দেখা যাক, প্রমাণের সুবিধার্থে আমরা ওসি যোগ করি। ওসি যোগ করলাম। তাহলে একটু যদি আমরা খেয়াল করি, এদিকে বিসি আর এদিকে এসি এই দুটার দিক বিপরীত দিকে, তাহলে আবার দেওয়া আছে m ইন্টু এসি ইকুয়াল m ইন্টু এসি ইকুয়াল n ইন্টু বিসি। এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। তাহলে আমরা যদি ভেক্টর কোয়ান্টিটি হিসেবে নেই, তাহলে m ইন্টু এসি ভেক্টর ইকুয়াল হবে n ইন্টু সিবি ভেক্টর, অর্থাৎ ভেক্টরের ক্ষেত্রে একই দিকে নিতে হবে। তাহলে আমরা যদি এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, দিস ইজ n ইন্টু এটা স্কেলার n ইন্টু মাইনাস বিসি, that is minus n into বিসি ভেক্টর। তাহলে এটাকে যদি বামে আনি তাহলে m into এসি ভেক্টর প্লাস n into বিসি ভেক্টর, দিস ইজ জিরো ভেক্টর। ওকে, আমরা একটা রিলেশন পেলাম। এখন খেয়াল করে দেখো, আমাকে বলা হচ্ছে এই দুটোর লব্ধি। তাহলে এখন m into OA প্লাস m into OA ও n into OB এর লব্ধি ইকুয়াল, আমরা জানি লব্ধিটা হবে m into OA প্লাস n into OB, এটা হবে লব্ধি। কিন্তু আমার প্রমাণ করতে হবে এটা হবে হচ্ছে m প্লাস n ইন্টু ওসি, এটা প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা প্রমাণের সুবিধার্থে এই অংশটা একটু মুছে দিচ্ছি। আমরা মনে রাখবো প্রমাণ করতে হবে এটা সমান আসলে এটা হবে। তো দেখো, এখানে একটা ত্রিভুজ ওএসি, এই ওএসি এই ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে লিখতে পারি OA প্লাস AC ইকুয়াল হচ্ছে OC। তো দেখো, OA এর সাথে m গুণ আছে, তাহলে আমরা উভয়কে m দ্বারা গুণ করে দেই। তাহলে m ইনটু OA প্লাস m ইনটু AC ইকুয়াল হচ্ছে m ইনটু OC। তাহলে এই একটা ইকুয়েশন পেলাম। আমরা এটাকে ধরলাম 1 নম্বর সমীকরণ। আবার দেখো, ত্রিভুজ ওবিসি এ একই ভাবে OB প্লাস BC ইকুয়াল OC। একটু খেয়াল করো, OB প্লাস BC ইকুয়াল AC ভেক্টর OC, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে। তাহলে দেখো, OB এর সাথে n গুণ আছে, তাহলে n দিয়ে যদি গুণ করি, that is n into OB plus n into BC equal n into OC। হ্যাঁ, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরি। তাহলে দেখো, 1 এবং 2 যদি আমরা যোগ করে দেই,
দেখো বাম পক্ষে যোগ করলে এটা m ইন্টু ও এ প্লাস m ইন্টু এসি, আর এখানে হলো প্লাস n ইন্টু ওবি প্লাস n ইন্টু পিসি ইকুয়াল, ডানে দেখো এটা হলো m ইন্টু ওসি আর হলো n ইন্টু ওসি, তাহলে m ইন্টু ওসি প্লাস n ইন্টু ওসি। হ্যাঁ, এবার এই দুটো আমরা যদি একত্রে আনি তাহলে m ইন্টু ওএ প্লাস n ইন্টু ওবি প্লাস বাকি থাকলো এটা আর এটা, অর্থাৎ m ইন্টু এসি প্লাস n ইন্টু বিসি। এখান থেকে দেখো ওসি কমন গেলে আমরা লিখতে পারি m প্লাস n ইন্টু ওসি। এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে দেখবে m ইন্টু এসি প্লাস n ইন্টু বিসি, অর্থাৎ m ইন্টু এসি প্লাস n ইন্টু বিসি, এটা আসলে জিরো ভেক্টর। তাহলে এটা যদি জিরো ভেক্টর হয় তাহলে এখানে শুধুমাত্র থাকে m ইন্টু ওএ প্লাস n ইন্টু ওবি, আর এটা তো জিরো ভেক্টর, তাহলে হুইচ ইজ ইকুয়াল m প্লাস n ইন্টু ওসি, অর্থাৎ এর পরের লাইনটাই হবে। আমি একটু এখানে মুছে দিচ্ছি। এর পরের লাইনটা আমরা লিখতে পারি, দেখো m ইন্টু ওএ প্লাস n ইন্টু ওবি প্লাস এটা যেহেতু জিরো ভেক্টর ইকুয়াল m প্লাস n ইন্টু ওসি। নিশ্চয়ই প্রমাণটা পেয়েছো? এটাও আমরা মনে রাখবো, অনেক সময় অঙ্ক করার জন্য সুন্দর কাজে লাগবে। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।